স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। ঈদ যাত্রায় পথে পথে এবার নেই চিরচেনা ভোগান্তি। মহাসড়কে যানবাহনের একটু চাপ আর কোথাও কোথাও যানজট থাকলেও স্বস্তির ঈদযাত্রায় খুশি ঘরমুখো মানুষ। নেই ট্রেনের শিডিউল বিপর্যয়, যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে টিকিট কালোবাজারি, ছাদে যাত্রী ওঠা এবং সড়ক পথে বাড়তি ভাড়ার অভিযোগ যেন পিছুই ছাড়ছে না। তবে সব কিছুকে ছাপিয়ে ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন নারীর টানে ঘরে ফেরা মানুষগুলো। ঈদযাত্রায় রেলের ছাদে করে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই আপন নিরে ছুটছেন মানুষ। হাজারো তদারকি এবং সতর্কতা রেল কর্তৃপক্ষের, কিন্তু সব কিছুকে পেছনে ফেলে আপন গন্তব্যে ছুটে চলা। জীবনের চেয়েও পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করাটাই যেন বড় বিষয়। একটু তো ঝুঁকি নিতে হবে যদি বাসায় যেয়ে ঈদ করতে হয়। না, এবার তো আসলে ভোগান্তির নাই, এরকম ভোগান্তির পরিমাণ কম। আর এ অবস্থার জন্য টিকিট সিন্ডিকেট এবং কালোবাজারে কি দুষছেন লোকাল যাত্রীরা। আমরা সাধারণ জনগণ, আমরা টিকিট চাই, আমরা টিকিট পাই না, কিন্তু ব্ল্যাকে পাওয়া যায়। দুইটা টিকিট 600 টাকা লাগবে, কিন্তু এটার টিকিট কিন্তু 50 টাকা। রেল কর্মকর্তারা বলছেন লোকবল কম থাকায় যাত্রী সেবায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। আরএমবি সদস্য, জিআরবি সদস্য সার্বক্ষণিক ছাদ থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে, কিন্তু এরপরে ঈদের সময় যাত্রীর যে ফ্লোটা থাকে সেই ফ্লোর ক্ষেত্রে আমাদের লোকবল হয়তো সবসময় কাজ কমপ্লিট করে উঠতে পারে না। রাজধানীর সড়কে ঘরমুখো মানুষের মিছিল দেখা গেল, বাড়তি চাপ ছিল না সড়ক পথেও। 12টা গাড়ি দেওয়া হয়েছে, কয়েকটা গাড়ি না গেলে আর টিকিট দেবে না। গাড়ি একটু লেট করে আসতেছে, রাস্তায় অনেক জ্যাম। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে আগের মতোই, যদিও বরাবরের মতো তা অস্বীকার করছে বাস কর্তৃপক্ষ। এখানে বলতে হচ্ছে 1400 টাকা করে এসি বাসের টিকিট, কিন্তু আগে যেটা যেতাম এটা 800 করে ছিল। আমাদের যে ভাড়া বিআরটিএ সরকার কর্তৃক যে ভাড়া, সে ভাড়াই নেওয়া হচ্ছে। তবে বাড়তি ভাড়ার অভিযোগে বাসের মালিককে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘ ছুটির কারণে এবারের ঈদ যাত্রায় মিলছে স্বস্তি। উৎসবের আমেজ নিয়ে কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কের কোথাও কোথাও যানবাহন ও যাত্রীর চাপ বাড়লেও নেই যানজট। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি। প্রতিবার উত্তরের ঈদযাত্রায় যানজট আর ভোগান্তি হলেও মহাসড়কের 4 লেনের কাজ অনেকটা শেষ হয় এবারে চিত্র ভিন্ন। যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। এবারের ঈদযাত্রায় গাজীপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় নেই চিরচেনা সেই যানজট। খরচ বাঁচাতে অনেকেই যাচ্ছেন পিকআপ ভ্যানে চেপে। বাসে তো বলানলে গঞ্জাম না বেশি, ভাড়া বেশি, এলেগের কেটে দেয়। বাসে অনেক লোকজন, অনেক ভিড়, তো তাই। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও নেই অতিরিক্ত যানবাহনের চাপ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দ্রুত টোল দিয়ে নির্বিঘ্নে চলছে যানবাহন। গেল 2 দিনের মতো দেখা যায়নি মোটরসাইকেলের দীর্ঘ সারি। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল করছে স্বাভাবিক নিয়মে। নবীনগর চন্দ্রা মহাসড়কে কিছুটা চাপ থাকলেও সাভারের কোথাও নেই যানজট। জ্যামজট কম, কিন্তু গাড়ি ভাড়াটা বেশি অতিরিক্ত। ভাড়া বর্তমান বেশি নিচ্ছে, যদি বাসে না বলে তাহলে ট্রাকে যাইতে হবে আমাকে। অতিরিক্ত কোনো যানজট নাই, গাড়ি দীর্ঘক্ষণ থেমে কোথাও নাই, সব গাড়ি সচল এবং এবার ঘরমুখো মানুষ নির্বিঘ্নে যাত্রা করতে পারবে বলে আমরা আশা করছি। স্বস্তির যাত্রা নিশ্চিতে প্রশাসনের কঠোর নজরদারির পাশাপাশি টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন ঘরমুখো মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়, জানালেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ঈদ ঘিরে রাজধানীতে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আর ডিএমপি জানিয়েছেন ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় থাকবে পুলিশের 667টি টহল টিম। বসানো হয়েছে 71টি চেকপোস্ট। ঈদ উল ফিতরের দিন ঠিক করতে কাল বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিকে রাজধানীতে ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে 250 ভিআইপি সহ 35,000 মুসল্লি এই জামাতে অংশ নিতে পারবেন। শনিবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া, এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে
জাতীয় মসজিদে, সেখানে সকাল 9টায় আমরা ব্যবস্থা রেখেছি। এদিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক 71টি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। গাবতলীতে ঈদযাত্রার পরিস্থিতি দেখতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটিতে যাচ্ছেন না। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, সবাই ছুটি ভোগ করতেছে, কিন্তু আমার পুলিশ কিন্তু সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষে ঈদের ছুটিতে বন্ধ বাসাবাড়ি ও অফিসের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের উদ্যোগে খোঁজ নেয়ার তাগিদ দেওয়া হয়। আপনাদের একটু দায়িত্ব রয়েছে যে আপনারা যে বাসাটা বা যে অগ্রসরটা আপনারা বন্ধ করে তালাবদ্ধ করে রেখে গিয়েছেন, তার নিরাপত্তাটা ঠিক আছে কিনা, আপনার যে নিরাপত্তা কর্মী রয়েছে কিংবা এলাকাতে যে সকল আমাদের নিরাপত্তা টহলের লোক রয়েছে, তারা ঠিক মতো খোঁজ রাখছে কিনা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা জানানোর অনুরোধ করে বলা হয়, ঈদ উপলক্ষে উত্তরা ও গুলশানে 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে র্যাবের পক্ষে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ গঠনের দায়িত্বে দারিদ্র্য বিমোচনকে মূল লক্ষ্য বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এগিয়ে যাবার পথে সব বাধা দূর করতে চাইলেন সবার সহযোগিতা। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেওয়ার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর বক্তৃতায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, সম্পদ বৈষম্য, কর্মসংস্থান সমস্যা, বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে বেরোতে আবারও তুলে ধরেন 3-0 ধারণা। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে, যেখানে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উদ্ভাবনী শক্তির মাধ্যমে বড় চিন্তা করতে হবে। তরুণদের কাজ চাকরি খোঁজা নয়, বড় কিছু চিন্তা করতে হবে। আমি তরুণদের বলবো উদ্ভাবনী চিন্তা করতে। সম্পদ বৈষম্য, কর্মসংস্থান সমস্যা, বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জোর দেন নতুন সভ্যতা গড়ে তোলার উপর। যে সভ্যতা আমরা পার করছি, এটা দিয়ে কি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো? বিশ্ব এখন সম্পদ কেন্দ্রীভূত। চরম কর্মসংস্থান সংকট, জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এ সময় প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরে বলেন, এটা নিশ্চিত করতে পারলে প্রত্যেকটি নাগরিকের সমান সুযোগ অধিকার নিশ্চিত হবে। আমরা অনেকগুলো ধারাবাহিক সংস্কার হাতে নিয়েছি। সরকারকে স্বচ্ছ, জবাবদিহি, গণতান্ত্রিক, অর্থনৈতিক নিশ্চয়তার জন্য, যা সবাইকে সম্পৃক্ত করবে এবং নিশ্চয়তা দিবে সবাইকে সমান সুযোগের জন্য। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থনীতিবিদ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এখন বিনিয়োগ কতটা আসে এবং ভূ রাজনীতিতে কী প্রভাব পড়ে এই সফরে তা দেখতে হবে। কয়েকটি সমঝোতা স্মারক, অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস, তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা, চীনের জন্য বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা দিয়ে শেষ হয়েছে প্রধান উপদেষ্টার চীন সফর। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতায় $1 বিলিয়ন সহায়তা, মানব সম্পদ উন্নয়নের সহায়তা, চীনা গ্রন্থ কেন্দ্র প্রতিষ্ঠা, চীনের চিরায়ত সাহিত্য অনুবাদ ও প্রকাশ, ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহায়তা সহ স্বাস্থ্য খাত সংক্রান্ত সহায়তা। এছাড়া বেইজিংয়ে বিনিয়োগ সংলাপে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট শি জিনপিংও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দেন। এই সফর থেকে বাংলাদেশের প্রধান লাভ কি?
অর্থনীতিবিদরা বলছেন সুদের হার কমানো এবং কার্যকরী প্রকল্পের বিষয়ে আলোচনা জরুরি। 3 থেকে 4% পর্যন্ত সুদের হার, গ্রেস পিরিয়ড 5 বছর, রিপেমেন্ট পিরিয়ড 20 বছর। এর ফলে যেটা হয় যে প্রতি বছর আমাদের যে পরিমাণ ইনস্টলমেন্ট দিতে হয় সেটা অনেক উচ্চ মাত্রায় হয়। তো যেটি করা যেতে পারে সেটি হলো যে এগুলো নিয়ে নেগোশিয়েট করা যেতে পারে যাতে সুদের হার কম হয়, যে 2% নিচে যদি আনা যায়, গ্রেস পিরিয়ড যদি 5 থেকে 10 বছর করা যায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বড় কোনো চুক্তি না হলেও এই সফর গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিকভাবে। অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামো কিন্তু মনে রাখতে হবে আমাদের সব দেশকেই প্রয়োজন। অন্য দেশের সাথে তার কি ঝগড়া হচ্ছে না হচ্ছে সেটা দেখে বিবেচনা করে আমাদের সম্পর্ক করাটা ঠিক না এবং চিন্তাটাও করা ঠিক না। পশ্চিমা বিশ্বে বা মার্কিন যুক্তরাষ্ট্রতে এই ডক্টর ইউনূসের ভিজিটটা নিয়ে খুব বেশি যে সমালোচনার সুযোগ আছে সেটা আমি দেখছি না। অন্ততপক্ষে এই দেশগুলিও জানে যে বাংলাদেশের অর্থনীতিতে চীনের ভূমিকা। রোহিঙ্গা সংকট কাটাতে প্রধান উপদেষ্টার আহ্বানে চীন সাড়া দেবে এমন আশাও বিশ্লেষকদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বিশাল আয়োজন করে নেয়া 650 কোটি টাকার ডেমো ট্রেন প্রকল্পের প্রায় পুরোটাই গচ্চা গেছে। বিকল এসব ট্রেন এখন প্রায় পরিত্যক্ত পড়ে আছে জঙ্গলে। অনিয়ম দুর্নীতি করে নিম্নমানের 20টি ডেমো ট্রেন চায়না থেকে আমদানির কয়েক বছরের মধ্যেই বিকল হয়ে গেছে সবকটি। বিকল ট্রেনগুলো মডিফাই করে চালুর পরিকল্পনা চলছে। আদৌ কি সেই ট্রেনগুলো আর চালু সম্ভব? রেলখাত নিয়ে শাহ ইমনের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। আওয়ামী লীগ সরকারের সময় ঢাকঢোল পিটিয়ে বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয় রেলে। এমনই একটি প্রকল্প ডেমো ট্রেন, যা চলাচল শুরু হয় 2013 সালে। 2 বছরের মাথাতেই এসব ট্রেন নষ্ট হতে শুরু করে, আর কয়েক বছরের মধ্যে 20 জোড়া ট্রেনের প্রায় সবগুলোই বিকল হয়ে যায়। একদিকে আমদানি করা হয়েছে নিম্নমানের ট্রেন, অন্যদিকে নষ্ট হলে পাওয়া যায় না যন্ত্রাংশ, আবার রক্ষণাবেক্ষণে নেই টেকনিশিয়ান। ফলশ্রুতিতে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় সবগুলো ডেমো ট্রেন। বিশাল এই প্রকল্পের প্রায় প্রতিটি ধাপে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা ছিল, আর এতে সরকারের প্রায় 700 কোটি টাকা জলে গেছে। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের ডেমো ট্রেনগুলো জঙ্গলে পড়ে আছে। অযত্নে পড়ে থাকায় এসব ট্রেন আর চলাচল করার সম্ভাবনা নেই বললেই চলে। প্ল্যানিংয়ে ভুল, যারা গেছে তারা কিছু জানে না, নিয়ে যায় ইঞ্জিনিয়ার, তারা কি কাজ করে যারা ফিটিং স্টাফ তাদেরকে যদি আপনি সাথে নিয়ে যাইতেন, তারা এই ফলগুলো বলতে পারতো যে আপনি যে প্যাটার্স তৈরি করতেছেন এটা আমাদের সাথে সম্পৃক্ত নয়। এই ডেমো ট্রেন এখন রেলের গলার কাটা, না পারছে গিলতে, না পারছে উগরে ফেলতে। এই প্রকল্পে দুর্নীতির তদন্ত হলেও জড়িতদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এই টেকনোলজিটা আমাদের দেশের কতটুকু সুইটেবল ছিল এগুলা বিবেচনা না করে আসলে কেনা হয়েছে। জিনিসগুলো নিয়ে বিভিন্ন বিতর্ক হচ্ছে। আমি এই সময় আবার আরেকটা বিতর্কের সৃষ্টি হবে কিনা, এই জিনিসগুলো আমাদের অফিসারদের মাথায় রেখে তারা কিছু আগায় পিছে। প্রায় পরিত্যক্ত এই ডেমো ট্রেনগুলোকে আবার সংস্কার করে ব্যাটারি চালিত বা ইলেকট্রিক সিস্টেমে কনভার্ট করার পরিকল্পনা করা হচ্ছে। এতে ট্রেন প্রতি খরচ পড়বে 1.5 থেকে 2 কোটি টাকা। সেই হিসাবে 20টি ট্রেন সচল করতে আরও প্রায় 35 থেকে 40 কোটি টাকা খরচ হবে সরকারের। ডেমোগুলা রিপেয়ার করে আমরা পুনরায় এটা চালু করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি এবং এখন মনে করেন এটা চলে, ডিজেলে চলে। এইটাকে আমরা এখন ব্যাটারিতে এটাকে কনভার্ট করার জন্য আমাদের প্রস্তাব আসছে। যথাযথ পরিকল্পনার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে রেল মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি সেবা খাত হলো এই রেল। বছরে বছরে হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে, কিন্তু লোকসানের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না রেলকে। যাত্রী সেবার মান বৃদ্ধির কথা বলে বাড়ানো হচ্ছে টিকিটের দাম, কিন্তু বাড়ছে না যাত্রী সেবার মান। সংশ্লিষ্টরা মনে করছে অপচয় ও দুর্নীতি রোধ করা গেলে রেলকে একদিকে যেমন লাভজনক করা যাবে, তেমনটাই যাত্রী সেবার মানও বৃদ্ধি পাবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, কমলাপুর রেল স্টেশন, ঢাকা। চট্টগ্রামের বন্দর এলাকায় ক্লুলেস হত্যার রহস্য উদ্ঘাটন সহ ঘাতককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 26শে মার্চ সন্ধ্যায়
কলসিদিঘি পাড় এলাকায় একটি ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর কাছ থেকে পাওয়া মুদি দোকানের একটি ভাউচার দেখে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় ইব্রাহিম হাওলাদার নামে এক ব্যক্তিকে। গার্মেন্টস কর্মী টুম্পা আক্তারের সাথে ইমোতে পরিচয় হয় ইব্রাহিমের। পরে তারা বন্দর এলাকায় ভাড়া বাসা নিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বসবাস শুরু করে। বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে মনোমালিন্য হওয়ায় ইব্রাহিম টুম্পাকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়। টুম্পা আক্তার যে মোবাইলে কথা বলে বিভিন্ন পুরুষের সাথে তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। এরই এক প্রেক্ষিতে ইব্রাহিম তার হাতের কাছে একটি রশি ছিল, এই রশি দিয়ে তাকে গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে টুম্পা আক্তারকে হত্যা করে এই খাটের উপরে লাশ ফেলে বাইরে দিয়ে তালা দিয়ে সে পালিয়ে যায়। বরিশালের ইফতার বাজারের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সালি টিটো। সালি টিটো, ইফতার বাজার সম্পর্কে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। আর একটি দুটি রোজার মধ্য দিয়েই সিয়াম সাধনার মাস শেষ হবে, এরপর হবে ঈদুল ফিতর। সেই দিক থেকে খেয়াল রেখে কিন্তু বরিশাল নগরী বেশিরভাগ কিন্তু ইফতারের যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, কিছু দোকান এখন পর্যন্ত খোলা রয়েছে। আর রেদওয়ান, আমি এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল নগরীর বগুড়া রোডস্থ একটি ইফতারির দোকানে। আসলে আমাদের ভাষায় যেটা ইফতারির বাজার বলে, বরিশাল নগরীতে সেরকম কিন্তু বাজার নেই, কারণ অনেকগুলো ইফতারির দোকান নিয়ে একটি বাজার গড়ে ওঠে। কিন্তু বরিশাল নগরীতে যে রেস্তোরাঁগুলো রয়েছে সেই রেস্তোরাঁগুলোর সামনেই তারা প্রতি বছর ইফতারির দোকান খুলে বসে, দোকানের পসরা খুলে বসেন এবং সেখান থেকেই তারা বেচা বিক্রি করে আসছেন। বরিশাল নগরীতে এখন হাতে গোনা কয়েকটি ইফতারির দোকান খোলা রয়েছে। তাদের সাথে আমার সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন এবারে ইফতারির বাজারে স্বস্তি থাকলেও কিন্তু মাংসের বাজারে কিন্তু কোনো স্বস্তি ছিল না। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, প্রতিটি মাংসের বাজার কিন্তু প্রতি সপ্তাহে আপ হয়েছে, মানে বৃদ্ধি পেয়েছে, কমিয়ে তোলে প্রতিটা জিনিস বৃদ্ধি পেয়েছে। বরিশালে এখনো গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে 1300 টাকা কেজি দরে। এভাবে কিন্তু ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি বলেন, সোনালী মুরগি, প্রতিটি মুরগির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। সেই হিসেবে কিন্তু ইফতারির দোকানগুলোতে যে মাংসের যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলোর দামও কিন্তু তুলনায়, মানে যেখানে বাজারে দেখা গেছে 800 টাকা গরুর মাংসের কেজি, এখানে তারা যে আইটেমগুলো করেছে সেটার কেজি হয়েছে 1400 থেকে 1500 টাকা কেজি দর। এক্ষেত্রে ক্রেতারা আসলে ইফতার বাজার নিয়ে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সালি টিটো। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা 1000 ছাড়ালো, আহত 2000-এরও বেশি। থাইল্যান্ডেও মৃত্যুর মিছিলে নতুন সংখ্যা। এ পর্যন্ত রাজধানী ব্যাংককে 9 জনের মরদেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে কয়েকশো মানুষ। এদিকে মিয়ানমার ও ব্যাংককে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। স্মরণকালের ভয়াবহ এক ভূমিকম্পের সাক্ষী হল বিশ্ব। শুক্রবার দুপুরে 7.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে দেশটির প্রতিবেশী দক্ষিণ পশ্চিম চীন, থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশে। 8 দেশের মধ্যে হতাহতের সংখ্যায় শীর্ষে রয়েছে মিয়ানমার। দেশটিতে 1000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে তার দ্বিগুণ। ভূমিকম্পের পর বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির বৃহত্তম 2 শহর মান্দালয় ও ইয়াঙ্গুন। আর থাইল্যান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। রাজধানী ব্যাংককে অন্তত 2000 বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মিয়ানমারে উদ্ধার কাজে যোগ দিতে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে 37 সদস্যের একটি উদ্ধারকারী দল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের সহায়তা কাটছাঁট নীতির কারণে তার আশ্বাস নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। অস্বাভাবিক গতিতে গলছে বিশ্বের হিমবাহগুলো। দিন দিন প্রখর হচ্ছে পৃথিবীর তাপমাত্রা। রেকর্ড পরিমাণ হিমবাহ গলেছে গত 3 বছরে। এ কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্বতাঞ্চলের প্রায় 110 কোটি মানুষ। দেখা দিচ্ছে পানি সংকট, ভূমিধস, বন্যা ও খরার মতো দুর্যোগ। সম্প্রতি ইউনেস্কো প্রকাশিত এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এসব তথ্য। আর্কটিক থেকে আল্পস, দক্ষিণ আমেরিকা থেকে তিব্বত মালভূমি পর্যন্ত নাটকীয়ভাবে গলে যাচ্ছে বরফ, যার ফলে জলবায়ু পরিবর্তনে বিশ্বব্যাপী বাড়ছে তাপমাত্রা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে তীব্র হচ্ছে অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক সমস্যা।
1975 সাল থেকে এ পর্যন্ত বিশ্বের হিমবাহগুলো থেকে 9000 গিগাটন বরফ গলেছে। এ পরিমাণ বরফকে একসঙ্গে করলে জার্মানির আয়তনের সমান এবং 25 মিটার পুরুত্বের একটি বরফখণ্ড তৈরি হবে। বিশ্বের প্রথম হিমবাহ দিবস উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে ইউনেস্কো। এতে বিশ্বজুড়ে হিমবাহগুলোর সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর প্রভাব বহুমুখী। দীর্ঘমেয়াদী পানি নিরাপত্তা সত্যিই ঝুঁকির মধ্যে রয়েছে। এটি আক্ষরিক অর্থে হিমালয় অঞ্চলে সরাসরি কয়েকশো মিলিয়ন জনপদকে ক্ষতির মুখোমুখি করবে। বিশ্বজুড়ে প্রত্যেকেই পরোক্ষভাবে এই সমস্যার মুখোমুখি হবে। গত 6 বছরের মধ্যে 5 বছরই সবচেয়ে বেশি পরিমাণে হিমবাহ গলার ঘটনা ঘটেছে। শুধু 2024 সালেই হিমবাহের ভর 450 গিগাটন কমেছে। এদিকে পার্বত্য হিমবাহগুলো খুব দ্রুত গলার কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই যাচ্ছে। এতে লাখ লাখ মানুষ ভয়াবহ বন্যার ঝুঁকিতে পড়ছে। 2000 সাল থেকে 2023 সালের মাঝামাঝি সময় পর্যন্ত পার্বত্য হিমবাহ গলার কারণে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 18 মিলিমিটার বেড়েছে। উচ্চতা 1 মিটার বাড়লে বার্ষিক বন্যার ঝুঁকিতে পড়ে 3 লাখ মানুষ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।